এম এ আজিজ, আপনি জানেন যে রাজনৈতিক অঙ্গনে এখন খুব আক্রমণাত্মক কিছু কথাবার্তা বলা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল পরস্পরের বিরুদ্ধে বলছে। আমরা লক্ষ্য করছি যে বিএনপি এই বিতর্কেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। রাজনৈতিক দল নিতেই পারে, যার যার আলাদা পলিসি থাকবে, এটা স্বাভাবিক। এক ধরনের কথা সবাই বলবে সেটা প্রত্যাশা করাও ঠিক নয়। কিন্তু এই যে বিতর্ক, এই যে আলোচনা বা সমালোচনা, এই লড়াইয়ের যে উইপেন, সেটা বিএনপির খুব কম। যেমন ধরুন বিএনপির নিজস্ব কোনো মিডিয়া নেই, তার প্রতিপক্ষের অনেকের কিন্তু মিডিয়া রয়েছে। বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক নেই, কারো কারো থিঙ্ক ট্যাঙ্কের ক্ষুদ্রতম হলেও একটা বিষয় রয়েছে। আর একটা বিষয় যেটা বলা হচ্ছে সেটা হলো যে এখন একটি নলেজের একটা লড়াই চলছে এই মুহূর্তে রাজনীতিতে। আপনি শুরুতে কিন্তু বলছিলেন যে সেই পুরনো গতানুগতিক কিন্তু নেই, মানুষ সচেতন হয়েছে, চিন্তার চেতনা পাল্টে গেছে। নলেজের যে লড়াইটা, সেই লড়াইটাও বিএনপি খুব কার্যকর বলে মনে হচ্ছে না। এখন এই বিএনপির যে সংকটটা, আপনি যেহেতু খুব কাছ থেকে বিএনপি রাজনীতি দীর্ঘদিন ধরে আপনি দেখেন, এই সংকটগুলো কিন্তু রয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু হাসনাইন খুরশিদ কিন্তু শ্রীলঙ্কার যে উদাহরণটা দিয়েছেন, একটা জুৎসই উদাহরণ দিয়েছেন আমি মনে করি, যে কিভাবে পাল্টে যায় একটা গণঅভ্যুত্থান, একটা জেনারেশনকে কিভাবে পাল্টে দেয় এবং ফলাফল কিভাবে পাল্টে দেয়। এই গোটা বিষয়টিকে যদি আপনি দেখেন, তাহলে আপনি এটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? না, খুরশিদ ভাইয়ের উদাহরণটা ঠিক আছে। অর্থনীতিটা কিন্তু একটা শ্রীলঙ্কার গভর্নর দাঁড় করে ফেলছে, টেনে উঠায় দিছে। আমরা কিন্তু এখন ওই জায়গায় যেতে পারিনি। আর ওখানের সোশিও ইকোনমিক লেভেলটা আর বাংলাদেশে অনেক পার্থক্য। 100% শিক্ষিত দেশ, ওদের বিবেচনা শক্তি প্রখর। আমাদের কিন্তু ধরে নিতে হবে, আমরা বলি আর কি অক্ষর জ্ঞান দিয়ে 70%, আসলে প্রকৃত শিক্ষিত আমাদের দেশের লোক হার্ডলি 20 থেকে 25%। নেতৃত্ব তো এরাই দেয় শেষ পর্যন্ত। তো যাই হোক, নেতৃত্ব দেয়, তারা ওপিনিয়ন বিল্ডার, আমি বুঝলাম, মানলাম। কিন্তু আপনি যেগুলো যুক্তিগুলো তুলে ধরেছেন, আধুনিক যুগে এগুলো সবই প্রয়োজন। আর একটা কথা বলছি, যেটা হলো যে মডার্ন যুগ, অটোমেশনের যুগ, ইন্টারনেটের যুগ। এটাও কিন্তু একটা প্রসারে, কিন্তু ইন্টারনেট, এই ছাত্রদের আন্দোলন করলো, একজন আর একজনের চেহারা দেখে নাই, সমন্বয়ের কোনো কাঠামো নাই, শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আন্দোলন চালিয়ে। এবং শেষে দেখেন এই মহাখালী যে টাওয়ারটা, ইন্টারনেট যেখানে ছিল, এটা পুড়ে যায় নাই, আগুন লাগে নাই, তাও প্রচার করে আগুন লাগছে কয়ে বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার পর একটু স্থগিত হয়ে গেছে না, যোগাযোগটা নষ্ট হয়ে গেছে না। তো এবারের নির্বাচনে, জাতীয় নির্বাচনেও ইন্টারনেট ব্যবহার প্রচুর বাড়বে, আধুনিক প্রযুক্তির ব্যবহার বিভিন্নভাবে প্রচুর বাড়বে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধরেন বড় বড় দলগুলি, আমি পরিষ্কার বলি, আওয়ামী লীগে নমিনেশনের সময় টাকা খরচ করতে হয়, বিএনপির সময় টাকা খরচ করতে হয়, এটা প্রচার আছে। কিন্তু জামাতের নমিনেশনে প্রচার, টাকা খরচ করতে হয় নমিনেশনে, এই প্রচার নাই। আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে, তাহলে থাকলো বিএনপি এবং জামাত। তাহলে বিএনপির সম্পর্কে যে ধারণা, নমিনেশন পাওয়ার ক্ষেত্রে যে টাকা পয়সা খরচ করতে হয়, লাইন দিতে হয়, অর্থাৎ যোগ্যতার বিচারটা গৌণ থাকে, এই প্রচারটা তো আছে। এটা কিন্তু এখন থেকে এটা রিপেয়ার করতে হবে, প্রমাণ করতে হবে, মানুষের কর্মী নেতাদের এবং ভোটারদের কাছে বলতে হবে, বা রিপিটেডলি বলতে হবে যে না, আমরা যোগ্য ব্যক্তিকে বা এই সৎ ব্যক্তি, প্রার্থীর ক্যারেক্টারটা বলে দিতে হবে যে আমরা এই ক্যারেক্টারের লোক নমিনেশন পাবে, এই চরিত্রের লোক করবে। তাহলে মানুষ কিন্তু আস্তে আস্তে বিশ্বাস করতে থাকবে। যে ধরেন আমি কথার কথা এক অঞ্চলে, পাবনা এক অঞ্চলের, তাহলে আমি তো প্রার্থীগুলো চিনি, জামাতের প্রার্থী কে হইতে পারে, বিএনপির প্রার্থী কে হইতে পারে, তাই না? যখন একটা ক্যারেক্টার ফিট করা হবে, তখন কিন্তু আমি বুঝতে পারবো যে এই ব্যক্তিটা এই জায়গায় নমিনেশন পাওয়ার সম্ভাবনা আছে। এখন তো হারা উদ্দেশ্য কি, এটা নমিনেশন কোন ফাঁক দিয়ে লয়ে যায় ঠিক নাই। তো এই জন্যে আমার মনে হয়, যাই বলছি, যে একটা হলো মডার্ন যুগের মাথায় রাখতে হবে, এই হলো সবচেয়ে বড় কথা, হলো নমিনেশনটা রাইট ম্যান রাইট চয়েস থাকতে হবে। না হলে কিন্তু এই রেসে আপনি যে যতগুলি উপস্থাপন করছেন, এগুলো কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। অতীতে দাঁড়ায় নাই। শ্রীলঙ্কার মতো কাহিনী হইতেও পারে, বলা তো যায় না, হইতেও পারে। কারণ হচ্ছে মানুষ তো এবারে বিবেক দিয়ে যাচাই করার চেষ্টা করবে। আমি খালি এই জায়গায় একটু বাধা দিলাম যে শ্রীলঙ্কায় শিক্ষিত 100 ভাগ
আমাদের দেশে 100 ভাগ নাই। তাই হয়তো হুমজিক্যালি অমুক নেতার পক্ষে আছি, অমুক পাড়ার পক্ষে আছি, অমুক থানার 3 ইউনিয়ন, অমুক থানার 10 ইউনিয়নের পক্ষে আছি, আমার থানার পক্ষে আছি। এগুলো কাজ করতে পারে, তবে এটা কিন্তু ধসেও পড়তে পারে, বলা যায় না। সুতরাং এখনই সবগুলো দল, আমার কথা হলো যে দলগুলি আসলে স্বচ্ছ হতে হবে, দলগুলো পরিষ্কার হতে হবে, দেশপ্রেমিক হতে হবে, দেশের প্রতি আনুগত্য, জনগণের কর্মী যারা কাজ করতেছে, এই পরিষ্কারভাবে এই নমিনেশনটা একদম ফেয়ার প্লে করে ফেয়ার লোককে নমিনেশন দিতে হবে। নইলে কিন্তু খোরশেদ ভাই যেটা বলছে, হয়তো দেখা যাবে যে আমরা টের পাই নেই, ইলেকশনে অন্যজন জিতে গেছে, এটা ঠিক। হ্যাঁ, তো সুতরাং আমাদের সমাজের আলোকে যেটা আমি বলবো, কিন্তু এই 5ই আগস্টের এই মুভমেন্টটা, অভ্যুত্থানটা, যারা অভ্যুত্থান করেছে তাদের আপনি মানেন না মানেন, কিন্তু তারা যে স্পিরিটটা ডেভেলপ করছে, সমাজের যে একটা চেতনার জায়গা নাড়া দিছে, এটা কিন্তু দূর হবে না, এটাই ইলেকশনে থাকবে। আমি একটু যোগ করতে চাই, শ্রীলঙ্কার চেয়ে নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের সচেতনতা বা শিক্ষার হার, প্রকৃত শিক্ষার হার আসলে অনেক কম, এটা সত্য, আমি পুরোপুরি একমত। কিন্তু একটা বিষয় যদি আমরা দেখি যে 90-এর গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে 91-এর নির্বাচনে অনেকেই ধরে নিয়েছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতা আসবে এবং আওয়ামী লীগ ক্ষমতা এসেই পড়ছে, শেখ হাসিনা প্রস্তুত হচ্ছেন প্রধানমন্ত্রী শপথ নেওয়ার জন্য, কিন্তু রেজাল্টে দেখা গেলো যে মানুষ, আমরা তো এটাও জানি কে কোন মন্ত্রণালয় পাবে, মন্ত্রণালয় ভাগাভাগি নিয়ে তাদের আওয়ামী লীগের নেতাদের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। সেরকম একটা অবস্থায় মানুষ আসলে সবাইকে বিস্মিত করে দিয়ে দেখিয়েছে যে না, মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। সো কিছু যে ঘটবে না এমন কোনো নিশ্চয়তা নেই। বিএনপির সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সাংগঠনিক কাঠামোতে, তার তৃণমূল তার সবচেয়ে বড় শক্তি। জেল জুলুম, হাজার রকম নির্যাতন, কোনো কিছু দিয়ে, গুম খুন, কোনো কিছু দিয়েই তৃণমূলকে বিএনপি থেকে সরানো যায়নি, আওয়ামী লীগ আপনার চেষ্টা করেও পারেনি। সেই তৃণমূলের নেতারা যদি বিএনপির জন্যে দায়ী হয়ে ওঠে, বিএনপির জন্যে সেটা খুব দুঃখজনক হবে এবং সেটা থেকে বিএনপি নিজেকে মুক্ত রাখবে, এটা আমরা আশা করি।